শুরু হলো সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এক রাতের ব্যবধানে ডুবেছে ফেনীর সীমান্তবর্তী শতাধিক গ্রাম। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। আকস্মিক বন্যার কবলে পূর্বাঞ্চলের কয়েকটি উপজেলা খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। সাজেকে আটকা পড়েছে 2 শতাধিক পর্যটক। একদিন আগেও যেখানে হাঁটাচলা করা গেছে সেখানে এখন এক মানুষ সমান পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা। পানিবন্দী দিন কাটাচ্ছে 2 লক্ষাধিক মানুষ। বানের জলে প্লাবিত পরশুরাম পৌরসভা ও 3 ইউনিয়নের সকল এবং ফুলগাজী পৌরসভার অধিকাংশ গ্রাম। ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকা তলিয়েছে আকস্মিক বন্যায়। জলমগ্ন থাকায় পরশুরামে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কালকে রাত থেকে না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, কি একটা অবস্থা। অসুস্থ রোগী মানুষের, কি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেক কঠিন অবস্থা। ফুলগাজীর ওইদিকে তো মানুষের কোনো যোগাযোগে পাওয়া যাচ্ছে না। আমাদের ওইদিকে ভয়াবহ অবস্থা। আমার মা বাবা আজকে 2 দিন আর আছে। আমার ঘরের বুক সমান হয়ে গেছে পানি। আমাদের বাঁচার উপায় নেই, আমাদের জানমাল আল্লাহ জানে। আমার জন্মের পরে আমি এটা দেখলাম, এটা অকল্পনীয়। টানা বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলার বেশ কিছু গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সীমাহীন ভোগান্তিতে স্থানীয়রা। জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে। বন্যাটাকে তো অনেক অসুবিধা, গাড়ি গাড়ি চালাতে পারে না, আর ওটা হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ডুবে গেছে। মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুকু পানি। অব্যাহত ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে আখাউড়ার 4 ইউনিয়ন। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থলবন্দর এলাকায়। স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরার থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে। যেখানে আমরা শুনতেছি যেখানে পানি প্লাবিত হইতেছে সেখানে ওদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে আশ্রয়কেন্দ্র নিয়ে স্থান দিতেছি। স্কুলে উঠছি, আমাদের বাড়িঘর পানি অনেক তলায় নিছে। এখন আমরা বেকুল হয়ে স্কুলে পড়ছি। আমাদের বাড়িঘর তলায় গেছে গা। আমরা আব্দুল্লাহপুর স্কুলে এসে অবস্থান করছি। পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে খোয়াই নদীর পানি। হবিগঞ্জে সবগুলো পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। মৌলভীবাজারের নদ নদীর পানিও বেড়েছে উজানের ঢলে। মনু ও ধলাই নদী বইছে বিপদসীমার উপরে। পানি বাড়ছিল, পানি ঠিক আছে, পানি টানতেছে। গতকালকে রাত থেকে পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল, এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছেই। আমরা খুঁটাঘাটা দিয়া কোনো মন্ত্রী আটকাইতে পারছি না। না আটকানির কারণে বান ছুটিয়া গেছে, যাওয়ার পরে মানুষের বাড়িঘর ডুবাইয়া এমন এক পরিস্থিতি যে 8 মাইয়া খেয়ে তুই যা আছিস। তৃতীয় দিনের মতো জলাবদ্ধ বন্দরনগরী। চন্দনাই, সাতকানিয়া, ফটিকছড়ি, মিরসরাই সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। বিরামহীন বর্ষণে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। বহুত কষ্ট, শুধু আমাদের না, এখানে যারা যাতায়াত করে সবারই কষ্ট। প্রতিনিয়ত আমরা সমস্যার মধ্যে পড়তেছি। এই যে হাঁটু সমান পানি নিয়ে হাইটা যেতে হচ্ছে। রাঙামাটিতে প্লাবিত নিম্নাঞ্চল। ভারী বৃষ্টিতে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বাঘাইছড়ির মারিশা দিঘিনালা সড়কের কয়েক জায়গায় পাহাড়ের মাটি ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। খাগড়াছড়িতে খোলা হয়েছে 98টি আশ্রয়কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। এস আলম গ্রুপের আধিপত্য বন্ধ করে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হচ্ছে। ব্যাংকটির পতন ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বর্তমানে ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম ও তাদের সংশ্লিষ্ট কোম্পানির দখলে। এসব শেয়ার জিম্মায় নেবে সরকার। তারা ঋণের নামে নেওয়া অর্থ পরিশোধ করলে শেয়ার ফিরিয়ে দেওয়া হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন গভর্নর। দেশের অন্যতম ভালো ব্যাংক ছিল ইসলামী ব্যাংক লিমিটেড। দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকও এটি। ব্যাংকটির বর্তমান শেয়ারের 82 ভাগেরই নিয়ন্ত্রণ এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট 24টি কোম্পানির নামে। ডিএসির তথ্য অনুযায়ী এই 82 ভাগ শেয়ারের বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। কিন্তু নিয়ন্ত্রণ নেয়ার পর ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়ার অভিযোগ ওঠে এস আলমের বিরুদ্ধে। এতে আর্থিক অবস্থার অবনতি ঘটতে থাকে ব্যাংকটির।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়োগ দেওয়া হয়েছে নতুন গভর্নর। তিনি বুধবার জানালেন, ইসলামী ব্যাংকের পতন ঠেকাতেই পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন, কিনতে পারবেন, তাদের কাছে আমরা এটা হস্তান্তর করব। গভর্নর জানান, এস আলমের দখলে থাকা শেয়ারগুলো এখন সরকারের জিম্মায় নেওয়া হবে। ঋণের নামে নেওয়া ব্যাংকের টাকা ফেরত দিলে শেয়ার ফিরিয়ে দেওয়া হবে, আর তা না হলে বিক্রি করে সমন্বয় করা হবে। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার, লুটের নেওয়ার, সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। সাংবাদিকরা হাজার হাজার কোটি টাকা পাচার প্রসঙ্গে জানতে চান ডক্টর আহসানের কাছে। জবাবে তিনি বলেন, পাচারের বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে সব নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে। আমরা কোঅর্ডিনেটেড ওয়েতেই আগাবো। এটাতে সিদ্ধান্ত হয়েছে যে দুদক, পুলিশের যে সিআইডি এবং বিএফআইইউ একসাথেই কাজ করবে এগুলো নিয়ে। গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, ইসলামী ব্যাংকের ধস ঠেকাতে এরই মধ্যে নতুন ঋণ বন্ধের পাশাপাশি বিধিনিষেধ আরোপ করা হয়েছে শেয়ার হস্তান্তরে। গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা বাকি ব্যাংকের বিষয়েও একই নীতি প্রয়োগ হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করা হচ্ছে। বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। জানানো হয়, শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি এবং বাধ্যতামূলক অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল পাসপোর্টও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। লাল পাসপোর্ট বাতিল হলে সাধারণ পাসপোর্ট পেতে তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যাদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন, আদালতের আদেশ ছাড়া তারা সাধারণ পাসপোর্ট পাবেন না। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা অনুযায়ী বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা প্রাকৃতিক নয়, ভারতীয় আগ্রাসনের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাতে রাজু ভাস্কর্যে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভে সমাবেশেই মন্তব্য করেন তারা। বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে সব অসম চুক্তি বাতিল করতে হবে। অভিন্ন নদীতে কোনো বাঁধ দেয়া চলবে না, বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। শিক্ষার্থীরা বলেন, ভারত যদি মনে করে আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা হবে, তা হতে দেয়া হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। শেখ হাসিনাকে সুবিধা দিয়ে আপনি প্রভুত্ব কায়েম করে রেখেছেন। এখন যদি আবার আগ্রাসী আচরণ করেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। অবিলম্বে যতগুলো নদীতে আন্তর্জাতিকে বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধগুলোকে ভেঙে গুড়িয়ে ফেলতে হবে। প্রায় ১.৫ মাস চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে এভার কেয়ার হাসপাতাল আর বাসার সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। কিডনি, লিভার, আর্থ্রাইটিস সহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। শিগগিরই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। গত ৮ জুলাই গৃহবন্দী অবস্থায় বাসা থেকে এভার কেয়ারে চিকিৎসার জন্য যান বেগম খালেদা জিয়া। প্রায় ১.৫ মাস পর মুক্ত হয়ে ফিরলেন নিজ বাসায়। এভার কেয়ার হাসপাতাল থেকে সন্ধ্যা ৭টার পর গুলশানে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ৮:৩০টার দিকে পৌঁছান বাসায়। সম্প্রতি সব মামলা থেকে মুক্ত হওয়ায় এখন স্বাধীনভাবেই চলাফেরা করতে পারবেন তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে অস্থির হয়ে পড়েন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে স্বাগত জানান দলের চেয়ারপারসনকে।
পরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো। দল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা, সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে। ডক্টর জাহিদ জানান, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড গন্তব্য হলে নেওয়া সম্ভব হতো, কিন্তু লন্ডন বা যুক্তরাষ্ট্রের ভ্রমণ 15 থেকে 20 ঘন্টার। এত লম্বা ভ্রমণের জন্য বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সক্ষম কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা দরকার। টেক অফ এবং ল্যান্ডিং এই সময় কিন্তু একটা প্রচণ্ড রকম নেগেটিভ প্রেশার হয়, কাজে আপনার মাথায় থাকতে হবে যে রুগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে, সেই জার্নি অর্থাৎ মানে সক্ষমতা কতটুকু আছে, সেটি একটা বিষয়। সেই জন্যই সব কিছু বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত আপনাকে জানানো হবে। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানোর জন্য দোয়া আর আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রীর কত সম্পদ, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, পার্ক, রিক্রুটিং এজেন্সি, মানি এক্সচেঞ্জ কি নেই তাদের, সব মিলিয়ে দুদক তার 34 ধরন ও রকমের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে। তা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংক, পুলিশ হেডকোয়ার্টার, ভূমি অফিস সহ সরকারি অর্ধ শতাধিক অফিসে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ দায়িত্ব পালন করেছেন পুলিশের গুরুত্বপূর্ণ নানা পদে। এই পদের জোরে প্রভাব খাটিয়ে হয়েছেন অডেল সম্পদের মালিক। প্রাথমিক যেটা মনে করি যে দুদকের তথ্য মতে বিতর্কিত হারুন ও শিরিন দম্পতির কিশোরগঞ্জের মিঠামইনে রয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট। সবুজ পাতা নামের আরেকটি রিসোর্ট আছে গাজীপুরের শ্রীপুরে। নন্দন পার্কেও আছে তাদের মালিকানা। টঙ্গীর ছায়াকুঞ্জে রয়েছে 12 বিঘা জমির উপর আবাসিক হোটেল। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে জেএক্স জিওটেক্স লিমিটেড নামেও তাদের প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। হারুন দম্পতি উত্তরায় গড়েছেন স্থাবর সম্পত্তির বিশাল সাম্রাজ্য। উত্তরায় 3 নং সেক্টরে 7.5 কাঠা বাণিজ্যিক প্লট, একই এলাকায় মিলেছে 7 কাঠা জমির ওপর 14 তলা নির্মাণাধীন বাণিজ্যিক ভবন। অ্যান্ডোরা ও পার্ক ভিউ নামেও আলাদা 6 তলা বাড়ি। জনপাত রোডেও আছে 6 তলা বাড়ি। 11 নম্বর সেক্টরে 5 কাঠা খালি প্লট, 3 নম্বরে 10 কাঠা জমির ওপর 8.5 তলা বাড়ি। 7 নম্বর রোডে রয়েছে 10 কাঠা জমির ওপর 10 তলা মার্কেট। সব মিলিয়ে শুধু উত্তরাতেই হারুন পরিবারের 7টি বাড়ি ও 3টি বাণিজ্যিক ভবন রয়েছে। আছে 70 কাঠার মতো আলাদা আলাদা 14টি প্লট। এর বাইরে 3 নং সেক্টরে 14 নং প্লট হিরণ নামের ব্যক্তির কাছে বিক্রি করেছেন 32 কোটি টাকায়। বনানী কবরস্থানের দক্ষিণে 20 কাঠা প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকা বিক্রির অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। এছাড়া পূর্বাচল, সাভার, গাজীপুর ও টেকনাফে হারুন দম্পতির প্লট, ফ্ল্যাট ও বিপুল পরিমাণ জমির তথ্য পেয়েছে দুদক। হারুন দম্পতির নামে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি আছে। মেঘনা নামের মানি এক্সচেঞ্জও রয়েছে তাদের। গোল্ডেন স্কাই ফুডওয়্যারে রয়েছে 6 কোটি টাকার শেয়ার। স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে পাচারকৃত 1532 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা FBI আটক করার তথ্যও পেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে দেশ বিদেশে গড়ে তুলেছেন অডেল সম্পদ। আর তারই প্রেক্ষিতে দুদকের 3 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এখন দেখার অপেক্ষা দুদকের অনুসন্ধানে কি বেরিয়ে আসে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে বিভিন্ন জেলায়। নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় আবুল হোসেন মিজি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও শামীম ওসমান সহ 80 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। বুধবার বিকেলে নিহতের মা চাহিদা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি করেন। মামলায় উল্লেখ, 19 জুলাই গুলিবিদ্ধ হন পথচারী আবুল হোসেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া 2500 শফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ 150 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এদিকে খুলনায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের দায়ে সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সহ ৭৫ জনের নামে মামলা করা হয়েছে। মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয় ২০২২ সালের ২৭ আগস্ট উল্লেখিত নেতাদের নির্দেশে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। স্বৈরতন্ত্রের পৃষ্ঠপোষকতায় অর্থনীতিতে মাফিয়া চক্র তৈরি হয়েছে। তারা সরকার থেকে সুবিধা নিয়েছে, লুটপাট করেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। বুধবার দুপুরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তার মতে পদ্মা ব্যাংকের পতন হলে ভালো হতো। পারিবারিক আধিপত্যে ন্যাশনাল ব্যাংকে বিপর্যয় নেমে এসেছে। ইসলামী ব্যাংকের সম্পদে শকুনের নজর পড়ে। ব্যাংকটি থেকে লুটপাট করা অর্থ দিয়েই কেনা হয় শেয়ার। বলেন, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ ঋণ অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেলবে। মিউচুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিচ্ছে। অভিযোগ করেন, শেয়ার বাজারের অবকাঠামো বাড়লেও বিনিয়োগের সুযোগ কমেছে। প্লেসমেন্ট বাণিজ্যের সুযোগ তৈরি করে দিয়েছে বিএসইসি। একটা মাফিয়া গ্রুপ কেন সৃষ্টি হয়েছে ইকোনমিতে? কারণ মাফিয়া অথরিটারিয়ান রিজিমের এটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়েট দিস টাইপ অফ ভেস্টেড ইন্টারেস্ট। দেন তারা অয়েলিং করবে, ব্যবসা নিবে, আর ওই মাফিয়াকে অটোক্রেসিকে সাপোর্ট দিবে, আর নাথিং এলস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার বিকেলে সাতক্ষীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জড়িতদের বিচার দাবি করা হয়। পাশাপাশি কারাবন্দী জেলার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের মুক্তির দাবিও জানায় নেতাকর্মীরা। এদিকে আন্দোলনে নিহতদের স্মরণে কালো পতাকা নিয়ে শোক র্যালি করেছে নরসিংদী ছাত্রদল। র্যালিটি পৌর শহরের বটতলা থেকে শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষাচত্রে গিয়ে শেষ হয়। এ সময় পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে ছাত্র জনতা আন্দোলন প্রতিটি হত্যার বিচারের দাবি করেন নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, একথা জেনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জানান, আহত ও নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আহতরা সরকারি খরচে বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবেন। নূরজাহান বেগম হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালিটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। অনেকের রিহেবিলিটেশন হবে, কারণ অনেকের এক পা কাটা গেছে, কারো 2 চোখ চলে গেছে। কাজে তাদের জন্য আমরা চেষ্টা করছি আরও উন্নত কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। আমেরিকার সেবা ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি আমাদের এখানে নিয়ে আসি, তাহলে তাদের চিকিৎসা দিয়ে আমরা হয়তো আর একটু বেটার করতে পারবো। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে স্মরণিকা, রেডিও কলোনি, পলাশবাড়ি সহ বিভিন্ন এলাকায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ উজ্জদুল্লাহ সহ নেতাকর্মীরা। এ সময় পরিবারের খোঁজ নেওয়ার পাশাপাশি শোক প্রকাশ করেন তারা। পরে স্বজনদের সাথে নিহতদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা, দেন আর্থিক সহায়তাও। যৌন হয়রানির অভিযোগে সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের অপসারণ চেয়ে জেলা শিক্ষা অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ পেশ করে আন্দোলনকারীরা। সেই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি বিভাগীয় শাস্তির আশ্বাস দেওয়া হলে কার্যালয় ছাড়েন শিক্ষার্থীরা। গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। বুধবার বিকেলে শহরের পৌরসভা বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্ট সরকার পতনের মধ্যে দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তবে আবার যেন কোনো সরকার এমন নির্যাতন না চালাতে পারে সেদিকে জনগণকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে মোটরসাইকেল র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।